নিউটনিয়ান বলবিদ্যার 16 নম্বর ক্লাসে তোমাদেরকে স্বাগত। আমরা অনেকদিন ধরে এই অধ্যায়ের ক্লাসগুলো করাচ্ছি, তোমরাও রেগুলারিটি মেনটেন করে সবাই ক্লাসগুলো করতেছো, এই জন্য সবাইকে ধন্যবাদ। তো এই অধ্যায়টা আমরা একদম শেষের দিকে চলে আসছি, আর আমাদের শুধুমাত্র দুইটা টপিক বাকি আছে এবং এই অধ্যায়ের সবচেয়ে ইম্পর্টেন্ট দুইটা টপিক। তো এই দুইটা টপিক পড়াইতে আমাদের আর দুইটা ক্লাস লাগবে, তো আর দুইটা ক্লাসে আমাদের এই অধ্যায়টা শেষ হয়ে যাবে। একটা হচ্ছে কেন্দ্রমুখী বল, আর আরেকটা হচ্ছে এই কেন্দ্রমুখী বলের ব্যবহার দিয়ে ব্যাংকিং, যেটা হচ্ছে আমাদের বইয়ের এবং আমাদের বোর্ড এক্সামের এবং অ্যাডমিশনের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক ব্যাংকিং। এই ব্যাংকিং থেকে তোমাদের এই অধ্যায় সবচেয়ে বেশি সৃজনশীল আছে। তোমরা অনেকে হয়তো বা অধ্যায়টা সাইজ দেখে ভয় পেয়ে যেতে পারো, ভয়ের কিচ্ছু নাই। আমাদের যে লাস্টের যে টপিকটা ব্যাংকিং, অধ্যায়ের মনে করো 90% কোশ্চেনই আসা হচ্ছে ব্যাংকিং থেকে। ওই কারণে ভাইয়া বলবো যে তুমি যদি প্রথম থেকে ক্লাসগুলো করে থাকো, ওই টপিকগুলো ভালো করে শেষ করার সাথে সাথে যদি ব্যাংকিংটা ভালো করে করো, তাহলে আশা করি তোমার এক্সামে তুমি খুবই ভালো রেজাল্ট করতে পারবে এই অধ্যায় থেকে। তো আমরা আজকে যেই ম্যাথটা দিয়ে শুরু করব, তো ম্যাথটা তোমরা সবাই ভিডিওটা পজ করে আগে উঠায় নাও। আজকের ক্লাসে ভাই অ্যাকচুয়ালি কি করাবো, আমরা লাস্ট দুই ক্লাসে হচ্ছে জড়তার ভ্রামক এবং টর্ক, এই ব্যাপারগুলো নিয়ে পড়াইছিলাম তোমাদেরকে। আজকের ক্লাসে আমরা জড়তার ভ্রামক এবং টর্ক থেকে সৃজনশীল এবং কিছু অ্যাডমিশনে আসা প্রশ্ন, এই ম্যাথগুলো করবো আর কি। তা আসো আমরা এই ম্যাথটা যদি একটু দেখি। বলা হচ্ছে তোমার কাছে তিনটা বস্তু আছে, একটা রিং, একটা নিরেট সিলিন্ডার এবং একটা নিরেট গোলক। তাহলে তিনটা বস্তু, একটা হচ্ছে সিলিন্ডার, একটা হচ্ছে রিং আর একটা হচ্ছে নিরেট গোলক। বলা হচ্ছে একই বাঁকা তলের উপর দিয়ে না পিছলিয়ে নিচের দিকে পড়তে থাকে। এখন ভাইয়া এই পিছলিয়ে না পিছলিয়ে পড়া এই জিনিসটা ভাইয়া তোমাদেরকে একটু বুঝাই। আমরা মনে করো কোনো একটা বস্তুকে, এটা হচ্ছে একটা হেলানো তল, আমরা যদি কোনো একটা বস্তুকে এইভাবে ছেড়ে দিই, সব একটু খেয়াল রাখবে ভাইয়ের দিকে। এই যে বস্তুটা পড়ছে এটাকে বলে পিছলিয়ে পড়া। এটাকে কি পড়ে বলে ভাইয়া? পিছলিয়ে পড়া। এখন খেয়াল করো তো, এই বস্তুটা যখন পিছলিয়ে পড়তেছে এটা কি কোনো ঘুরতেছে? না, এটা ঘুরতেছে না। এটাকে যখন ছেড়ে দিলাম এটা পিছলিয়ে পড়ে গেল। তাহলে যদি একটা বস্তু না পিছলিয়ে পড়ে তাহলে কিভাবে পড়বে ভাইয়া? তুমি যদি এই বস্তুটাকে ছেড়ে দাও, এই যে দেখো, না পিছলিয়ে পড়া এই কথা মানে এটা ঘুরতে ঘুরতে পড়া। ঠিক আছে, না পিছলিয়ে পড়া মানে হচ্ছে ঘুরতে ঘুরতে পড়া। আমরা যখন তোমাদেরকে ভাইয়া ঘূর্ণন গতিশক্তি পড়াইছিলাম, আমরা বলছিলাম একটা বস্তু যখন ঘুরে তার দুই ধরনের গতিশক্তি থাকে। একগুলা বস্তু শুধু ঘুরে, এগুলা সামনে চলতে পারে না, এদের শুধুমাত্র ঘূর্ণন গতিশক্তি থাকে। আর চাকার কথা উদাহরণ দিছিলাম ভাইয়া, যে চাকা ঘুরে এবং সামনের দিকে চলে। তাহলে এই টাইপের বস্তুর কয় রকমের গতিশক্তি থাকে? দুই রকমের গতিশক্তি থাকে। একটা হচ্ছে ঘূর্ণন গতিশক্তি আর আরেকটা হচ্ছে তার রৈখিক গতিশক্তি। তো এই ম্যাথটা এরকম একটা কথা বলছে। তোমরা ভাইয়ের সাথে সাথে ছবিটা একটু যদি আঁকো, আমরা মনে করলাম এই হচ্ছে আমাদের এইচ উচ্চতার একটা হেলানো তল। আমরা ধরে নিলাম এই হচ্ছে আমাদের এইচ উচ্চতার একটা হেলানো তল। এখন এই তলের উপর দিয়ে আমরা তিনটা বস্তুকে ছেড়ে দিব। কে কে? একটা হচ্ছে রিং, একটা হচ্ছে নিরেট সিলিন্ডার আর আরেকটা হচ্ছে নিরেট গোলক। এই তিনটা বস্তুকে আমরা এই হেলানো তলের উপর দিয়ে ছেড়ে দিব। এখন তোমাকে বলছে কোন বস্তুটা এসে ভূমিকে সবচেয়ে বেশি বেগে আঘাত করবে। তাহলে তুমি খেয়াল করো তো, আমরা ফার্স্টে যদি রিং এর জন্য হিসাব করি, আমরা মনে করলাম এখান থেকে একটা রিংকে আমরা ছেড়ে দিব। এখন তুমি একটু খেয়াল করো ভাইয়া, এই রিংটাকে যখন ছেড়ে দিবা এই রিংটা নিচের দিকে পড়বে। পরে আমরা ধরে নিলাম এই রিংটা ভূমিকে এসে ভিসি এই বেগে আঘাত করবে। কারণ কি ভাইয়া, ভূমিকে কোন বেগে আঘাত করবে? সে রৈখিক বেগে যে আঘাত করবে, তাই না ভাইয়া? তার রৈখিক বেগের ডিরেকশনটা দেখো নিচের দিকে। তাহলে রৈখিক বেগে এসে সে কি করবে? এটাকে আঘাত করবে। তাহলে আসো আমরা ফার্স্টে, তোমরা লেখো হচ্ছে রিং এর জন্য, আমরা লিখি হচ্ছে রিং এর জন্য। রিং এর জন্য আমরা যদি রিং এর জন্য আসি, তা আমাদেরকে বলে দিছে ভাইয়া তিনটি বস্তুর ব্যাসার্ধ এক। খেয়াল করো, তিনটা বস্তুর ব্যাসার্ধ এক এবং বস্তুটি সবচেয়ে বেশি বেগে ভূমিকে আঘাত করবে। আচ্ছা, তিনটা বস্তুর ব্যাসার্ধ এক বলে দিছে, তা আসলে আমরা ফার্স্টে রিং এর জন্য আসি। তোমার কাছে ভাইয়া প্রশ্ন, ভাইয়া এই রিংটা যখন এই বিন্দুতে আছে, এখান থেকে ছেড়ে দেওয়ার সাথে সাথে, যে আর একটু যদি খেয়াল করি, আমরা এই ধরলাম এটাকে রিং হিসাবে চিন্তা করো, এটাকে এখান থেকে ছেড়ে দেওয়ার সাথে সাথে কিন্তু এটা ঘুরতেছে এবং চলতেছে। তাহলে তোমার কাছে ভাই প্রশ্ন, এটা ঘোরা এবং চলার জন্য শক্তিটা কোথায় থেকে পাচ্ছে? তুমি কিন্তু এটাকে কোনো বল প্রয়োগ করা লাগতেছে না বা ধাক্কা দেওয়া লাগতেছে না। তুমি এখান থেকে ছাড়ার সাথে সাথে এটা কিন্তু নিচের দিকে পড়তে শুরু করতেছে। তাহলে এই শক্তিটা কোথায় থেকে পাচ্ছে? এই শক্তিটা পাচ্ছে এই বিন্দুর বিভব শক্তি থেকে। তাহলে এই বিন্দুর যে বিভব শক্তিটা, এই বিভব শক্তিটা এই দুইটা শক্তিতে কনভার্ট হচ্ছে। একটা হচ্ছে ঘূর্ণন গতিশক্তি আর আরেকটা হচ্ছে কি? রৈখিক গতিশক্তি। তাহলে আমরা যদি লিখি মোট শক্তি, মোট শক্তি ই সমান সমান
কিসে কিসে ভাগ হচ্ছে ভাইয়া? একটা হচ্ছে ঘূর্ণন গতিশক্তি, ঘূর্ণন গতিশক্তি প্লাস হচ্ছে আরেকটা হচ্ছে রৈখিক গতিশক্তি, রৈখিক গতিশক্তি। তাহলে মোট শক্তিটা কিসে কিসে ভাগ হচ্ছে ভাইয়া? ঘূর্ণন গতিশক্তিতে আর রৈখিক গতিশক্তিতে। তাহলে এই পয়েন্টে যখন বস্তুটা আসে, বস্তুটার মোট শক্তি কত? মোট শক্তি হচ্ছে তার বিভব শক্তি mgh। এই শক্তিটাই কিন্তু দুইটা শক্তিতে কনভার্ট হচ্ছে। তাহলে ঘূর্ণন গতিশক্তি আমরা জানি হচ্ছে হাফ আই ওমেগা স্কোয়ার প্লাস রৈখিক গতিশক্তি আমরা জানি কত? হাফ এম ভি স্কোয়ার। আমরা এখানে যেহেতু রিং এর জন্য কাউন্ট করতেছি ভাইয়া, এটাকে আমরা ভি আর দিলাম। ঠিক আছে, এটা যেহেতু আমরা রিং এর জন্য কাউন্ট করতেছি, তাহলে এটাকে আমরা ভি আর দিলাম। এবার আসো ভাইয়া, আমাদের টার্গেট হচ্ছে এই রৈখিক বেগটা বের করা, কারণ সে ঘূর্ণন বেগ দিয়ে তো ঘুরবে আর রৈখিক বেগ দিয়ে সামনে যাবে এবং সেই বেগে হচ্ছে মাটিকে যে কি করবে, সে আঘাত করবে। তাহলে আমাদের টার্গেট হচ্ছে এই ভিআরটা বের করব। এখন আসো আমরা এই জড়তার ভ্রামকটাকে চেঞ্জ করব। বলতে একটা রিং এর জন্য জড়তার ভ্রামকের আমরা সূত্র জানি কত ভাইয়া? এম আর স্কোয়ার। আর এই কৌণিক বেগটাকেও আমরা চেঞ্জ করব। আমরা জানি ভি ইকুয়াল হচ্ছে আর ওমেগা। তাহলে ওমেগা মানে কত আসবে ভাইয়া? ভি বাই আর। ওমেগা মানে কত আসবে ভাইয়া? ভি বাই আর। তাহলে আমাদের এখানে ওমেগা স্কোয়ার আছে, তাহলে আমরা যদি ওমেগা স্কোয়ার করি তাহলে এটা আসবে ভি স্কোয়ার বাই আর স্কোয়ার। তাহলে ভাইয়া এই ভ্যালুগুলা আমরা এখানে বসাই দাও। এটা হচ্ছে আমাদের জড়তার ভ্রামক আর এটা হচ্ছে ওমেগা স্কোয়ারের ভ্যালু। এই মানগুলো হচ্ছে আমরা এখানে বসাও। তাহলে আমরা এখানে পাবো হচ্ছে mgh সমান সমান হচ্ছে হাফ এম আর স্কোয়ার ডট ভি স্কোয়ার বাই আর স্কোয়ার। তাহলে ভি আর যেহেতু রিং ডিভাইডেড বাই হচ্ছে আর স্কোয়ার প্লাস হাফ এম ভি আর স্কোয়ার। তাহলে তুমি এবার যদি একটু কাটাকাটি করো ভাইয়া, দুই পক্ষ থেকে আমাদের এম কাটা চলে গেল আর এইখানে একটা আর স্কোয়ারের সাথে এই আর স্কোয়ারও কাটা চলে গেল। তাহলে আমাদের এখানে কত থাকে? এখানে থাকে হচ্ছে জি এইচ সমান সমান আর স্কোয়ার কাটা, তাহলে হচ্ছে হাফ ভি আর স্কোয়ার প্লাস হচ্ছে হাফ ভি আর স্কোয়ার। তাহলে হাফ ভি আর মিলে কত হবে? ভি আর। তাহলে ভাইয়া যদি এখানে লিখি তাহলে জি এইচ সমান সমান হচ্ছে ভি আর স্কোয়ার। তাহলে সুতরাং ভি আর সমান সমান হচ্ছে রুট ওভার জি এইচ। তাহলে আমরা রিং কত বেগে আঘাত করবে সেই বেগটা বের করে নিলাম। ভি আর এর ভ্যালু পাইলাম কত? রুট ওভার জি এইচ স্কোয়ার। এই ম্যাথটা ভাইয়া খুবই খুবই ইম্পর্টেন্ট, তোমরা ট্রিপল স্টার দিয়ে রাখো ম্যাথটা। বিভিন্ন সময় কলেজগুলোর পরীক্ষাতে, টেস্ট পরীক্ষা এবং সাময়িক যে পরীক্ষাগুলো, টার্ম পরীক্ষাগুলো থাকে, এই পরীক্ষাগুলোতে কিন্তু মাঝে মাঝে এই কোশ্চেনটা দিয়ে দেয়। তাহলে ভাই আমরা রিং এর জন্য ক্যালকুলেট করে ভিআরটা বের করলাম। ভাই রিকোয়েস্ট, না এটাও ভাইয়া করি, তোমরা গোলকের পার্টটা নিজেরা একটু ভিডিও পজ করে করো। ভাই আরেকটা করে দিই, সিলিন্ডারের পার্টটাও ভাইয়া করে দিই। আসো সিলিন্ডারের জন্য, এবার সবাই লেখা হচ্ছে সিলিন্ডারের জন্য। সিলিন্ডারের জন্য, তাহলে এবার সবাই লেখা হচ্ছে সিলিন্ডারের জন্য। তো সিলিন্ডারের ক্যালকুলেশনটাও যদি আমরা একটু দেখি, তাহলে এই পর্যন্ত সবাই লেখো আগে। ঠিক আছে, এই পর্যন্ত সবাই লিখি আমরা সিলিন্ডারের জন্য লেখে। তাহলে আমরাও সিলিন্ডারের জন্য এখন আমরা এই রিং এর পরিবর্তে আমরা কাকে ছেড়ে দিছি? একটা সিলিন্ডারকে ছেড়ে দিছি। তাহলে মোট গতিশক্তি সমান, আবার লেখো ঘূর্ণন গতিশক্তি যোগ রৈখিক গতিশক্তি। তাহলে মোট গতিশক্তিকে বিভব শক্তিটা mgh। এবার বলতো আমাদেরকে বলা হচ্ছে নিরেট সিলিন্ডার। বলতো নিরেট সিলিন্ডারের জন্য এখানে লেখো নিরেট সিলিন্ডার, নিরেট সিলিন্ডার। তাহলে আমাদের নিরেট সিলিন্ডারের জন্য জড়তার ভ্রামকের সূত্র ছিল I ইজ ইকুয়াল হচ্ছে হাফ এম আর স্কোয়ার। তাহলে আসো ভাই আমরা এখানে আই এর জায়গায় আবারও মান বসাও, ওমেগার জায়গায় আবারও মান বসাও। তাহলে আমাদের এখানে পাবো হচ্ছে আমরা mgh ইকুয়াল হাফ, আই এর জায়গায় আমরা ভ্যালু বসাও হাফ এম আর স্কোয়ার, এম আর স্কোয়ার, এম আর স্কোয়ার ডট ওমেগা স্কোয়ার জায়গায় ভি স্কোয়ার বাই আর স্কোয়ার, ভি স্কোয়ার বাই আর স্কোয়ার প্লাস হাফ এম ভি স্কোয়ার। এখন আমরা এটা কার জন্য কাউন্ট করতেছি ভাই? সিলিন্ডারের জন্য। তাই আমরা চাইলে এই রৈখিক বেগটাকে ভিসি মানে সিলিন্ডার দ্বারা প্রকাশ করলাম। তাহলে আবারও যদি তুমি আগের মতো কাটাকাটি করো ভাইয়া, আমাদের এম 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 কাটা চলে যাবে, তারপর আর স্কোয়ারের সাথে আর স্কোয়ার কাটা যাবে, এই দুই আর এই দুই গুণ হয়ে কত হবে? 4 হবে। তাহলে আমরা এখানে ভ্যালুগুলা বসাও। তাহলে আমরা পাবো হচ্ছে জি এইচ সমান সমান হচ্ছে 1/4
ভি সি স্কোয়ার প্লাস হচ্ছে হাফ ভি সি স্কোয়ার। তাহলে এখান থেকে যদি আমরা ক্যালকুলেট করি ভাইয়া, বা এই জায়গায় লিখতেছি খেয়াল করি, তাহলে আমরা পাবো হচ্ছে জি এইচ সমান সমান হচ্ছে, তাহলে এটা আসে হচ্ছে 3/4 ভি সি স্কোয়ার। তাহলে ভি সি স্কোয়ার সমান সমান 4 GH ডিভাইডেড বাই 3। তাহলে ভি সি সমান সমান আসবে √4 GH ডিভাইডেড বাই 3। তাহলে আমরা যদি এটাকে রুট করি, তাহলে এটাকে রুট করলে আসে 1.155। তাহলে এখান থেকে আমরা পাইলাম, সুতরাং ভিসি ইকুয়াল হচ্ছে 1.155 √GH। তাহলে আমরা সিলিন্ডারটা কত বেগে আঘাত করবে ভূমিকে আমরা সেটাও পেয়ে গেলাম। এখন ভাইয়া তোমাদের কাছে ভাইয়া রিকোয়েস্ট, তোমরা ভিডিওটা পজ করে এই নিরেট গোলকটা কত বেগে আঘাত করবে সেই মানটা একটু বের করো। নিরেট গোলকটা কত বেগে আঘাত করবে তোমরা সেম প্রসেসে ক্যালকুলেট করে একটু বের করো, এরপরে ভাইয়ের সাথে মিলায় নাও। তো যারা পারো নাই ভাইয়া তাদের জন্য এখন করে দিচ্ছি, তো সবাই খেয়াল করো। লেখা হচ্ছে নিরেট গোলকের জন্য, নিরেট গোলকের জন্য, নিরেট গোলকের জন্য। তাহলে নিরেট গোলকের জন্য যদি আমরা মোট শক্তিটা লিখি, মোট শক্তি ই সমান সমান ঘূর্ণন গতিশক্তি প্লাস রৈখিক গতিশক্তি। তাহলে আমরা এই জায়গায় যদি একটু খেয়াল করি, আমরা নিরেট গোলক, ভাইয়া নিরেট গোলকের জন্য জড়তার ভ্রামকের সূত্র ছিল I ইকুয়াল হচ্ছে 2/5 mr²। তাহলে আমরা এখানে যদি ভ্যালুগুলা বসাও I এর জায়গায়, এখানে আমরা পাবো হচ্ছে mgh সমান সমান হচ্ছে হাফ ইন্টু I 2/5 mr² ইন্টু ওমেগা, ওমেগার জায়গায় আমরা ভ্যালু বসা হচ্ছে ওমেগা স্কোয়ার, তাহলে এটা বসবো হচ্ছে v²/r² প্লাস হচ্ছে হাফ এম ভি²। এখন গোলক ইংরেজি হচ্ছে আমাদের স্ফিয়ার, তাই আমরা এটাকে চাইলে এস দ্বারা প্রকাশ করতে পারি বেগগুলোকে, গোলকের বেগ। তাহলে আবারও তুমি যদি কাটাকাটি করো ভাইয়া, আমাদের এম কাটা, তারপরে হচ্ছে এই দুইয়ের সাথে এই দুই কাটা, তারপরে আর স্কোয়ার কাটা। তাহলে এখানে কাটাকাটি করলে আমরা পাবো হচ্ছে GH সমান সমান হচ্ছে 1/5 r² প্লাস 1/5 VS² প্লাস হাফ VS², বা GH সমান সমান, এখানে যদি আমরা ক্যালকুলেট করো তাহলে আমরা পাবো হচ্ছে 5, তাহলে এটা আসে 7/10 VS²। তাহলে আমরা যদি এখান থেকে VS² সমান লিখি, VS² সমান সমান হচ্ছে 10GH ডিভাইডেড বাই 7। তাহলে আমরা এখান থেকে VS এর ভ্যালুটা বের করব, বা VS সমান সমান হচ্ছে √10GH ডিভাইডেড বাই 7। তাহলে আমরা এটাকে যদি রুট করি, তাহলে এটা আসছে ভাইয়া 1.195। তাহলে আমাদের VS এর ভ্যালু আমরা পাইলাম 1.195 √GS। তাহলে ভাইয়া তো মুছে ফেলছি, তোমার খাতায় সবগুলা ভ্যালু আছে, তুমি যদি একটু চেক করো তোমার খাতায় যে ভ্যালুগুলা আছে তাহলে কোন বেগটা বেশি আসছে। তো তোমাদের সুবিধার্থে ভাইয়া এখানে ভ্যালুগুলা লিখে রাখছি ভাইয়া। আমাদের রিং এর ভেলোসিটি ছিল √GH, সিলিন্ডারে ছিল 1.155 √GS, আর আমরা এটা কিসের গোলক, গোলকের পাইছি 1.19। তাহলে সবচেয়ে বেশি বেগ কার আসছে ভাইয়া? গোলকের। তাহলে গোলকের বেগ যেহেতু সবচেয়ে বেশি আসছে, তার মানে সবচেয়ে বেশি বেগে যে আঘাত করবে কে ভাইয়া? গোলকটা। তাহলে আমরা লিখবো কিভাবে, লেখো যেহেতু ভিএস গ্রেটার দেন হচ্ছে ভিসি গ্রেটার দেন হচ্ছে ভিআর, তাই গোলকটি সবচেয়ে বেশি বেগে ভূমিকে আঘাত করবে, ভূমিকে আঘাত করবে।
তাই গোলকটা হচ্ছে সবচেয়ে বেশি বেগে ভূমিকে আঘাত করবে। এবার তোমরা ভিডিওটা পজ করে 2 নাম্বার কোশ্চেনটা উঠায় নাও। তো 2 নাম্বার যে কোশ্চেনটা আসছে ভাইয়া, তোমরা সবাই এই কোশ্চেনটা একটু উঠায় নাও। বুয়েটে 2014-15 সালে আসছে, খুবই সুন্দর একটা কোশ্চেন। আমাদের প্রশ্নে কি বলা হচ্ছে একটু খেয়াল করি। আমাদেরকে প্রশ্নে বলা হচ্ছে 4-5, দেখো একটু ভাইয়া বলতেছি, তোমরা লিখে নাও। 4-5-6 একক ভরের 3টি কণার স্থানাঙ্ক যথাক্রমে 4-0-1, 3-2-3 এবং 2-1-1 হলে জেড অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক ও চক্রগতির ব্যাসার্ধ নির্ণয় করো। তা আমরা এই প্রশ্নটাতে যদি আসি ভাই, সবাই একটু খেয়াল করি, সুন্দর একটা কোশ্চেন দিচ্ছে লম্ব অক্ষ উপপাদ্য থেকে। তো ভাইয়া তোমাদেরকে আগে একটু লম্ব অক্ষ উপপাদ্যটা আরেকবার মনে করায় দিই, তাহলে এই অঙ্কটা তোমাদের বুঝতে সুবিধা হবে। আমরা লম্ব অক্ষ উপপাদ্যটা যদি আরেকবার একটু বুঝাই দিই তোমাদেরকে। অর্থাৎ লম্ব অক্ষ উপপাদ্যটা ছিল এরকম যে কোন একটা তলে এটা ছিল এক্স অক্ষ, এটা ছিল ওয়াই অক্ষ, আর এটা ছিল আমাদের জেড অক্ষ। তো আমরা মনে করলাম এক্স ওয়াই তলে আমাদের একটা বিন্দু আছে, এক্স ওয়াই তলে আমাদের একটা বিন্দু আছে, যে বিন্দুটাকে আমরা মনে করলাম এক্স কমা ওয়াই। তাহলে বলো তো ভাইয়া, এক্স অক্ষ থেকে এটা দূরত্ব কত? এক্স অক্ষ থেকে এটা দূরত্ব ওয়াই, আর ওয়াই অক্ষ থেকে এটা দূরত্ব কত? ওয়াই অক্ষ থেকে দূরত্ব হচ্ছে এক্স। তাহলে ভাইয়া এক্স অক্ষের সাপেক্ষে কণাটার ভর যদি এম হয়, তাহলে এক্স অক্ষের সাপেক্ষে কণাটার জড়তার ভ্রামক আই এক্স ইকুয়াল কত আসবে? এম ওয়াই স্কোয়ার। কারণ কি ভাইয়া, এক্স অক্ষের সাপেক্ষে কণাটা কত দূরত্বে আছে ভাইয়া? ওয়াই দূরত্বে আছে। আবার আমরা যদি ওয়াই অক্ষের সাপেক্ষে কণাটা জড়তার ভ্রামক বের করি আই ওয়াই, সেটা আসবে এম এক্স স্কোয়ার। কারণ ওয়াই অক্ষ থেকে কণাটা কত দূরত্বে আছে ভাইয়া? এক্স দূরত্বে আছে। এবার আমাদের লম্ব অক্ষ উপপাদ্য বলছে যে আই জেড ইকুয়াল হচ্ছে আই এক্স প্লাস আই ওয়াই। তাহলে তুমি যদি এখানে আই এক্স এর ভ্যালু বসাও এম ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে এম এক্স স্কোয়ার, একটা এম কমন নিলে এটা আসবে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার। বুয়েটে যে প্রশ্নটা দিছে এই সূত্রটা থেকেই প্রশ্নটা দিছে। তাহলে তোমরা সলিউশন লিখে সবাই লেখা হচ্ছে সলিউশন লম্ব অক্ষ উপপাদ্য অনুসারে, লম্ব অক্ষ উপপাদ্য অনুসারে, লম্ব অক্ষ উপপাদ্য অনুসারে আমাদের প্রথম কণার মানে 4 একক যে কণাটা আছে, 4 একক ভরের কণার জড়তার ভ্রামক এটাকে আমরা আইজেড ওয়ান নাম দিলাম, সমান সমান হচ্ছে আই এক্স প্লাস হচ্ছে আই ওয়াই। তাহলে লম্ব অক্ষ উপপাদ্য অনুসারে আমরা লিখতে পারি হচ্ছে আইজেড ইকুয়াল হচ্ছে আই এক্স প্লাস হচ্ছে আই ওয়াই। এখন ভাইয়া আই এক্স প্লাস আই ওয়াই এর ভ্যালুটা তো আমরা উপপাদ্যেও দেখছি ভাইয়া, এখানেও বের করে দিছি। আমরা এই মানটা সরাসরি ওইখানে ব্যবহার করে দাও, সমান সমান হচ্ছে এম ইন্টু হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখন ভাই আমাদের 4 একক যে কণাটা আছে তার স্থানাঙ্ক বলা আছে 4-0-1। তাহলে ভাই এটা হচ্ছে এক্স এর ভ্যালু, এটা হচ্ছে ওয়াই এর ভ্যালু, আর এটা হচ্ছে আমাদের জেড এর ভ্যালু। তাহলে আমরা কোন ভ্যালু দুইটা নিব ভাইয়া? আমরা এক্স আর ওয়াই এর ভ্যালু দুইটা নিব। তাহলে এখানে মান বসাও, এম এর জায়গায় বসাইলাম হচ্ছে 4 ইন্টু এক্স, এক্স এর মান হচ্ছে 4 স্কোয়ার, ওয়াই এর মান 0 স্কোয়ার। তাহলে এখানে পাইবো হচ্ছে আমরা কত? 16 তাহলে এটা আসে হচ্ছে 64। একক বলা নাই তাই আমরাও একক লিখলাম। তাহলে প্রথম কণাটার আমরা জড়তার ভ্রামক পাইলাম হচ্ছে 64 একক। এখন আমাদের কাছে কি শুধু জড়তার ভ্রামক চাইছে? না ভাইয়া, আমাদের কাছে কি কি চাইছে? জড়তার ভ্রামক ও চক্রগতির ব্যাসার্ধ নির্ণয় করো। তাহলে আসো আমরা চক্রগতির ব্যাসার্ধর যে সূত্রটা জানো ভাইয়া, তোমরা জানো হচ্ছে আই ইজ ইকুয়াল হচ্ছে এম কে স্কোয়ার। তাহলে কে ইকুয়াল কত জানি আমরা? রুট ওভার আই ডিভাইডেড বাই হচ্ছে এম। তাহলে লেখা হচ্ছে আবার চক্রগতির ব্যাসার্ধ কে ওয়ান সমান সমান হচ্ছে রুট ওভার আই জেড ওয়ান ডিভাইডেড বাই হচ্ছে এম। তাহলে রুট ওভার 64 ডিভাইডেড বাই এম, এম এর মান হচ্ছে 4। তাহলে আমরা এখান থেকে পাবো হচ্ছে 4। তাহলে চক্রগতির ব্যাসার্ধটা আমরা পাইলাম হচ্ছে 4 একক। তাহলে আমরা প্রথম কণাটার জন্য জড়তার ভ্রামক এবং চক্রগতির ব্যাসার্ধ বের করে নিলাম। এবার সবাই আসো আমরা দ্বিতীয় কণাটা 5 একক ভরের যে কণাটা আছে, তাহলে লেখা হচ্ছে আবার
5 একক ভরের কণার জড়তার ভ্রামক, এটাকে আমরা IZ2 দিলাম। তাহলে ভাই আমরা এই জায়গায় চেঞ্জগুলো চলে আসবে। 5 একক ভরের যে কণাটা আছে তার স্থানাঙ্ক তোমাকে দেওয়া আছে হচ্ছে 3 -2 3, 3 -2 3, এটা হচ্ছে তার স্থানাঙ্ক। তাহলে তুমি এখন এক্স এর মান কত দেখতে পাচ্ছ 3, আর ওয়াই এর মান কত ভাইয়া -2। তাহলে এক্স এবং ওয়াই এর ভ্যালুগুলো এখানে বসাও। তাহলে আমরা এম এর জায়গায় বসাবো হচ্ছে এখন কত 5, তারপর এক্স এর জায়গায় বসাও 3 স্কয়ার, আর ওয়াই এর ভ্যালু হচ্ছে -2, তাহলে এখানে লেখা হচ্ছে -2 তার স্কয়ার। আমরা এখানে যদি ক্যালকুলেট করো ভাইয়া, তাহলে আমরা পাবো হচ্ছে, তাহলে এটা আসে হচ্ছে 65। তাহলে আমরা চক্রগতির ব্যাসার্ধটা বের করো, IZ2 ডিভাইডেড বাই এম, তাহলে এখানে আসবে 65 ডিভাইডেড বাই হচ্ছে 5, তাহলে আমরা এখানে পাবো হচ্ছে, তাহলে এটা আসছে হচ্ছে √13, √13 একক। তো ভাই রিকোয়েস্ট, সবাই হচ্ছে ভিডিওটা পোস্ট করো, ভিডিওটা পোস্ট করে সবাই হচ্ছে 3 নাম্বার কোণাটার জন্য জড়তার ভ্রামক এবং চক্রগতির ব্যাসার্ধটা বের করো, বের করে ভাইয়ার সাথে তোমরা অ্যান্সারটা মিলায় নাও। আসো, তো 3 নাম্বার হচ্ছে 6 একক ভরের, তাহলে এটাকে লিখলাম 6 একক ভরের জড়তার ভ্রামক, তাহলে এটাকে লিখলাম আমরা IZ3। তো আমরা 6 একক ভর যেহেতু বলছে, তাহলে এখানে ভরের জায়গায় আমরা এখন 6 লিখব। এবার 6 একক ভরের কণাটার আমরা যদি স্থানাঙ্কটা লিখি, সেটা আছে হচ্ছে 214, তাহলে 214, তাহলে আমরা এখানে 6 একক ভরের স্থানাঙ্কটা যদি লেখো, তাহলে এক্স এর ভ্যালু হচ্ছে 2 আর ওয়াই এর ভ্যালু হচ্ছে 1, তাহলে হচ্ছে 1 স্কয়ার। তাহলে এখানে আসবে হচ্ছে 4, 4 একে 5, 5 6 30, তাহলে এটা আমরা পাবো হচ্ছে IZ3, এটা পাবো হচ্ছে 30 একক। এখন আমরা যদি চক্রগতির ব্যাসার্ধটা বের করি K3, তাহলে চক্রগতির ব্যাসার্ধ K3 সমান হচ্ছে IZ3 ডিভাইডেড বাই এম, তাহলে এখানে আমরা যদি মান বসাও 30 ডিভাইডেড বাই এম হচ্ছে 6, তাহলে এটা আমরা পাবো হচ্ছে √5। তাহলে আমরা তিনটা কণার জন্যই জড়তার ভ্রামক এবং চক্রগতির ব্যাসার্ধগুলো আমরা বের করে নিলাম। আচ্ছা, এবার তোমরা সবাই 3 নাম্বার যে কোশ্চেনটা আসছে বুটেক্সে 2016-17 সালে, এই প্রশ্নটা একটু ভিডিওটা পজ করে উঠায় নাও। এটা একদম সহজ কোশ্চেন, তোমরা চেষ্টা করো নিজেরাই পারবা, তারপরে ভাইয়ের সাথে উত্তরটা মিলায় নাও। 3 নাম্বার যে প্রশ্নটা আসছে, তো বলা হচ্ছে একটা সরু সুষম দণ্ডের দৈর্ঘ্য ও ভর 3 মিটার ও 4 কেজি। তার মানে একটা দণ্ড আছে, যে দণ্ডটার ভর বলে দিছে 4 কেজি আর দৈর্ঘ্য বলে দিছে 3 মিটার। এখন তোমাকে বলছে এই দণ্ডটার প্রান্তবিন্দুগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক বের করো। মানে সরাসরি সূত্রের অঙ্ক ভাইয়া, আমরা জানি একটা দণ্ডের প্রান্তবিন্দুগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকের সূত্র কি, ml²/3। তাহলে আসো আমরা সলিউশনে যদি আসি, সলিউশন I ইজ ইকুয়াল হচ্ছে ml² ডিভাইডেড বাই হচ্ছে 3, দণ্ডের প্রান্তবিন্দুগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক হচ্ছে I ইকুয়াল হচ্ছে ml²/3। তাহলে ভাই আমাদেরকে এম বলে দিছে 4 কেজি, এল বলে দিছে 3 মিটার, তাহলে এখানে বসায় দাও। তাহলে এটা আসবে হচ্ছে এম হচ্ছে 4 কেজি আর এল হচ্ছে 3 স্কয়ার, আর এখানে আসবে 3, 3 3 কাটা, 3 4 12 কেজি মিটার স্কয়ার। তাহলে আমরা জড়তার ভ্রামকটা পেলাম হচ্ছে 12 কেজি মিটার স্কয়ার। এরপর আমরা 5 নাম্বার যে কোশ্চেনটা আছে যদি দেখো, 4 নাম্বার যে কোশ্চেনটা, এগুলো ছোট ছোট ম্যাথ, একটু খেয়াল করি। বুটেক্সে 2015-16 সালে যে ম্যাথটা আসছে, বলা হচ্ছে একটা ফাঁপা সিলিন্ডারে ভর 200 গ্রাম এবং ব্যাসার্ধ 10 সেন্টিমিটার হলে এর জড়তার ভ্রামক কত। তো এই ম্যাথটাও তোমরা আগে চিন্তা করে নিজেরা করো, তারপরে ভাইয়ের সাথে মিলায় নাও। তাহলে আমাদেরকে এখানে যে বস্তুটা বলছে ভাইয়া, এটা বলছে হচ্ছে একটা ফাঁপা সিলিন্ডার। তাহলে ভাইয়া তোমাদেরকে গত লাস্ট ক্লাসে পড়ানোর সময় বলছিলাম ফাঁপা সিলিন্ডার এবং রিং, এগুলার জড়তার ভ্রামক কি হয়, সেম হয়, কারণ অনেকগুলো রিংকে একসাথে রাখলে একটা ফাঁপা সিলিন্ডার হয়। তাহলে রিং এর জড়তার ভ্রামক কত ছিল mr², আর হচ্ছে তাহলে ফাঁপা সিলিন্ডারেরও জড়তার ভ্রামক কত mr²। তাহলে আমাদেরকে জড়তার ভ্রামক বের করতে বলছে। তাহলে আমরা যদি এটা সলিউশনে আসি, ফাঁপা সিলিন্ডারের জন্য I ইজ ইকুয়াল হচ্ছে mr²। আমাদেরকে এখানে m সমান সমান হচ্ছে 200 গ্রামে বলছে কিন্তু, তাহলে এটা হবে 0.2 কেজি, আর r এর মান তোমাকে বলে দিছে হচ্ছে 10 সেন্টিমিটার, তার মানে এটা আসবে হচ্ছে 0.1 মিটার। তাহলে এই ভ্যালুগুলো এখানে বসাও, 0.2 ইন্টু 0.1 স্কয়ার, তাহলে এখানে ক্যালকুলেট করলে আমরা পাবো হচ্ছে
তাহলে এটা আসছে ভাই আমাদের 2 ইন্টু 10⁻³ কেজি মিটার স্কোয়ার। আচ্ছা, তো তোমরা খেয়াল করো 5 নম্বর যে ম্যাথটা দেখতেই পাচ্ছ ভাইয়া বিবিআই দিয়ে রাখছি, এটাকে খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ। তো সবাই হচ্ছে এই 5 নম্বর অঙ্কটা উঠায় বিবিআই দিয়ে রাখো, বা কালার পেন দিয়ে অঙ্কটা উঠায় রাখো, তাহলে চোখে সবসময় পড়বে। বলা হচ্ছে 3 কেজি ভরের 3 মিটার লম্বা একটা সরু তারকে বাঁকিয়ে একটি সমবাহু ত্রিভুজ বানানো হলো। এর ভর কেন্দ্রগামী এবং পৃষ্ঠের সাথে লম্ব এরূপ অক্ষের সাপেক্ষে ত্রিভুজটির জড়তার ভ্রামক নির্ণয় করো। তো এখানে কি বলতে চাইছে ভাইয়া যদি একটু বুঝাই, মনে করো একটা তারকে বাঁকায়া তুমি এইরকম একটা ত্রিভুজ বানাইছো, ঠিক আছে, এরকম একটা ত্রিভুজ বানাইছো, সমবাহু ত্রিভুজ বলছে তারা। এখন এই ত্রিভুজটা মনে করো ভাইয়া এখানেই রাখলাম, এই ত্রিভুজটার ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে তোমাকে জড়তার ভ্রামকটা বের করতে বলছে। এখন ভর কেন্দ্রগামী অক্ষটা কিভাবে থাকতে পারে তোমাদেরকে ভাইয়া সুবিধার জন্য দেখাই, আমরা আগে বুঝি তারপর অঙ্কটা করবো। তাহলে তারটাকে বাঁকায় আমরা এরকম একটা ত্রিভুজ বানাইলাম মনে করো। তাহলে এই ত্রিভুজের ভর কেন্দ্র কোথায় হয় ভাইয়া? মধ্যমাগুলার ছেদবিন্দু। তাহলে আমরা এটা মনে করলাম একটা মধ্যমা, এটা হচ্ছে একটা মধ্যমা, আর এটা হচ্ছে আমাদের একটা মধ্যমা। সবাই মনোযোগ সহকারে অঙ্কটা খেয়াল করো। তাহলে এই হচ্ছে আমাদের ভর কেন্দ্র। তো আমাদেরকে বলছে আমাদের যে অক্ষটা আছে, দেখো কিভাবে বলছে, ভর কেন্দ্রগামী এবং পৃষ্ঠের সাথে লম্ব। তাহলে আমাদের যে অক্ষটা আছে ভাইয়া, সেই অক্ষটা হচ্ছে এই ভর কেন্দ্রগামী আর এই পৃষ্ঠের সাথে লম্ব, তার মানে অক্ষটা আছে এইরকম। তাহলে এই অক্ষটার সাপেক্ষে আমাদেরকে জড়তার ভ্রামকটা বের করতে বলছে। এখন আমরা এই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকটা কিভাবে বের করতে পারবো, সবাই প্লিজ একটু মনোযোগ সহকারে খেয়াল করো। তোমাদের বোঝার সুবিধার্থে ভাইয়া যে কাজটা করতেছি, ভাইয়া এই বাহুগুলাকে আপাতত মুছে দিলাম, ঠিক আছে, এই বাহুগুলাকে আপাতত মুছে দিলাম। তাইলে আমরা একটু খেয়াল করো তো, এই বাহুটা এখন একটা বাহু নিয়ে আমরা চিন্তা করি, তাহলে বলো তো ভাইয়া এই বাহুটা একটা সরু সুষম দণ্ড হিসাবে আমরা চিন্তা করতে পারি। ভাই আবারও খেয়াল করো, সবগুলা বাহু তোমার বোঝার সুবিধার্থে বাদ দিয়ে দিলাম। আমি মনে করলাম এই বাহুটার নাম দিলাম বিসি ত্রিভুজ। তাহলে বিসি বাহুর এইটা কোন বিন্দু বলো তো ভাইয়া? মধ্যবিন্দু। তাহলে বা এটা হচ্ছে বিসি বাহুর মধ্যবিন্দু বা ভর কেন্দ্র। তাহলে বিসি বাহুর ভর কেন্দ্র বা মধ্যবিন্দু হচ্ছে এটা, ত্রিভুজের না, ঠিক আছে, এই বাহুটার ভর কেন্দ্র বা মধ্যবিন্দু এটা। তাহলে ভাইয়া তুমি একটু খেয়াল করো তো, তোমাকে এই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকটা বের করতে বলছে। তুমি যদি ভাইয়া এই বিসি যে সরু বাহুটা আছে, এই বাহুর এই বিন্দুর সাপেক্ষে জড়তার ভ্রামকটা বের করতে পারো, বলো তো ভাইয়া এটা একটা সরু সুষম দণ্ড। মানে সরু সুষম দণ্ডের ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক আমরা জানি হচ্ছে I ইজ ইকুয়াল হচ্ছে ml² বাই কত 12। তাহলে ভাই খেয়াল করো তো, তুমি এই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকটা যদি বের করে নিয়ে আসতে পারো, তাহলে এইবার দেখো তারা যেটা চাইছে, তারা ভর কেন্দ্রগামী অক্ষটা চাইছে, বলতো তাদের অক্ষ আর তোমার অক্ষ কেমন হয়ে গেছে ভাইয়া? সমান্তরাল। তাহলে সমান্তরাল উপপাদ্য অ্যাপ্লাই করে তুমি এখন সাদা যে অক্ষটা আছে এই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকটা বের করে নিয়ে আসতে পারবা। তাহলে বলো তো সাদা অক্ষের সাপেক্ষে যদি জড়তার ভ্রামকটা বের করতে চাও, তোমাকে লাল আর সাদা এই দুজনের মাঝখানের যে ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা জানা লাগবে, তাই না? সমান্তরাল অক্ষ উপপাদ্য অ্যাপ্লাই করার ক্ষেত্রে দুই অক্ষের মধ্যকার দূরত্ব বের করা লাগে। তাহলে তুমি একটু খেয়াল করো তো, একটা বাহুর সাপেক্ষে এখানে জড়তার ভ্রামক বের করে ফেললাম, তাহলে সেম ভাবে প্রতিটা বাহুর সাপেক্ষে তুমি এখানে জড়তার ভ্রামক বের করতে পারবা। তাহলে ভাইয়ের কথা শুনি, একটা বাহুর সাপেক্ষে এই পয়েন্টে যে জড়তার ভ্রামক হবে, বাকি দুইটার সাপেক্ষে এখানে সেম জড়তার ভ্রামকই হবে, যেহেতু সমবাহু ত্রিভুজ। তাহলে আমরা কি করব ভাইয়া? আমরা বিসি এর সাপেক্ষে বের করে এটাকে তিনটা বাহু যেহেতু 3 দ্বারা গুণ করে দিব, তাহলে পুরা ত্রিভুজটারই কি চলে আসবে? জড়তার ভ্রামক চলে আসবে। আশা করি প্রসেসটা আমরা কি করব বুঝতে পারছো। এবার আসো আমরা ম্যাথে যাই, দেখো ম্যাথে কি হয়েছে। তা আমাদেরকে বলা হচ্ছে ভাইয়া 3 মিটার হচ্ছে তারটার দৈর্ঘ্য। তাহলে ত্রিভুজের প্রতি বাহুর দৈর্ঘ্য কত হবে? ত্রিভুজের আমরা যদি ত্রিভুজটা আঁকি, এটা মনে করলাম আমরা সেই ত্রিভুজটা এবিসি, এ বি সি, আর এটা হচ্ছে আমরা মনে করলাম একটা মধ্যমা দেখাই, এটা হচ্ছে একটা মধ্যমা, যেটা হচ্ছে আমরা জি দেখাইলাম, আর যেই পয়েন্টে ছেদ করছে ভাইয়া এটাকে আমরা ডি দেখাইলাম। তাহলে ধরি ত্রিভুজের, সবাই মনোযোগ সহকারে ম্যাথটা দেখো ভাইয়া, ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য এল সমান সমান বিসি সমান সমান এসি সমান সমান এবি সমান সমান, বলতো ত্রিভুজটার দৈর্ঘ্য হচ্ছে 3 মিটার।
তাহলে এটাকে যদি সমবাহু ত্রিভুজ বানাও তাহলে 3 মিটার সমান 3টা ভাগে ভাগ হয়ে যাবে। তাহলে লেখা হচ্ছে 3 মিটার ডিভাইডেড বাই 3 সমান সমান হচ্ছে 1 মিটার। তাহলে ত্রিভুজের প্রতি বাহুর দৈর্ঘ্য আমরা পাইলাম হচ্ছে কয় মিটার করে? 1 মিটার করে। এবার আসো ভাই আমরা কি বের করব? প্রত্যেক বাহুর ভর। তাহলে পুরা দণ্ডটার ভর ছিল 3 কেজি। তাহলে এটাকে যদি সমান 3 ভাগে ভাগ করে ফেলো, প্রত্যেকটা খণ্ডের ভর হবে কত কেজি করে? 1 কেজি করে। এবং প্রতিটি বাহুর ভর, প্রতিটি বাহুর ভর এম সমান সমান হচ্ছে 3 কেজি ডিভাইডেড বাই 3 সমান সমান হচ্ছে 1 কেজি। আচ্ছা, এবার ভাইয়া আমাদের টার্গেট তো আমরা জি বিন্দুর সাপেক্ষে জড়তার ভ্রামক বের করব। তাহলে সেটা বের করার জন্য ভাইয়া কি বলছি, আমরা হচ্ছে আগে এই বাহুটার সাপেক্ষে জড়তার ভ্রামকটা বের করে নিব। এই যে ভাই তোমাদের সুবিধার্থে এটা লাল কালার করে দিচ্ছি। মানে আমরা বিসি বাহুর ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকটা বের করে ফেলবো। কেন ভাই আরেকবার বলতেছি, তুমি যদি এইটা পাও তাহলে তারা তোমাকে যেটা বলছে সেটা তুমি খুব সহজে বের করতে পারবা। কারণ তাদের অক্ষ আর তোমার অক্ষ তখন কি হয়ে যাবে ভাইয়া? সমান্তরাল হয়ে যাবে। তখন তুমি সমান্তরাল অক্ষ উপপাদ্যটা অ্যাপ্লাই করতে পারবা। তাহলে আসো, বিসি এর মধ্যবিন্দু, বিসি বাহু এর মধ্যবিন্দু ডি বিন্দুগামী এবং পৃষ্ঠের সাথে লম্ব অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক এটাকে আমরা মনে করি আই ডি দ্বারা প্রকাশ করলাম। আই ডি সমান সমান হচ্ছে এম এল স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে 12। তো ভাই তুমি মানগুলা বসায় দাও। এম এর মান তোমার 1 কেজি, এল এর মান 1। তাহলে আমরা এখানে যদি মান বসাই দিই 1 ইন্টু হচ্ছে 1 স্কোয়ার ডিভাইডেড বাই 12, তাহলে 1/12 কেজি মিটার স্কোয়ার। তাহলে আমরা কি বের করলাম? আমরা বিসি বাহুর ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকটা বের করে নিয়ে আসছি। এখন আমরা এইটা বের করবো। এখন ভাইয়া এইটা বের করতে হলে ভাই তোমাকে এই দুই অক্ষের মাঝখানের যে ডিস্টেন্স, ভাইয়া দুই অক্ষের মাঝখানের যে ডিস্টেন্স এইচ, এইটা বের করা লাগবে। দুই অক্ষের মাঝখানের যে ডিস্টেন্স এইচ, এটা বের করা লাগবে। তো আসো আমরা এটা কিভাবে বের করি। সবাই তোমরা বোঝার সুবিধার্থে ভাইয়ার মতো এটাকে হালকা করে একটু শেড করে দাও। দেখো তো ভাইয়া, এটা একটা সমকোণী ত্রিভুজ, তাই না? তাহলে এই সমকোণী ত্রিভুজের এই বাহুটা কয় মিটার ভাইয়া? 1 মিটার। আর এইটা হচ্ছে ভাইয়া পুরাটা হচ্ছে 1 মিটার। তাহলে এর মধ্যবিন্দু যেহেতু ডি, তাহলে অর্ধেক এতটুকু কত হবে ভাইয়া? 0.5 মিটার। তাহলে আসো আমরা ত্রিভুজ এ বি ডি এ, এই ত্রিভুজে যদি আমরা আসি, এ বি স্কোয়ার সমান সমান হচ্ছে বিডি স্কোয়ার প্লাস হচ্ছে এডি স্কোয়ার। তাহলে আমরা এখান থেকে আগে মধ্যমাটার দৈর্ঘ্যটা বের করি। মধ্যমা এডি সমান হবে এ বি স্কোয়ার মাইনাস হচ্ছে বিডি স্কোয়ার। তাহলে ভ্যালু বসাও ভাইয়া। এ বি স্কোয়ার, এবি মানে হচ্ছে 1 স্কোয়ার আর বিডি মানে হচ্ছে 0.5 স্কোয়ার। তাহলে আমরা এখান থেকে এডি এর ভ্যালুটা আমরা পেয়ে যাব। দেখো এডি এর ভ্যালুটা কত আসে। তাহলে এডি এর ভ্যালু আসে হচ্ছে ভাইয়া, এডি এর ভ্যালু আসে হচ্ছে আমাদের 0.8660025 মিটার। আমরা এডি এর ভ্যালু পাইলাম এটা। এখন ভাইয়া তোমরা ক্লাস 9-10 একটা উপপাদ্য পড়ছো যে ভর কেন্দ্র মধ্যমাকে 2:1 অনুপাতে ভাগ করে। তাহলে এই দিকে খেয়াল করো ভাই, একটু দেখাচ্ছি। এটা যদি আমাদের এডি মধ্যমা হয় আর এটা যদি আমাদের ভর কেন্দ্র হয়, তাহলে ভর কেন্দ্র কি করে? একটা মধ্যমাকে 2:1 অনুপাতে ভাগ করে। এই কথার মানে কি? এই কথার মানে হচ্ছে মধ্যমাটাকে যদি তুমি 3 ভাগ করো, 3 ভাগের 1 ভাগ হচ্ছে এই জিডিটা। তাহলে আমরা যদি এখন লিখি, তাহলে সুতরাং জিডি সমান সমান এইচ সমান সমান, তাহলে 3 ভাগের 1 ভাগ হচ্ছে এই যে নিচের অংশটা। তাহলে আমাদের এডি ডিভাইডেড বাই 3, তাহলে এটা আমাদের আসবে 0.866025 ডিভাইডেড বাই হচ্ছে 3। তাহলে আমরা এইচ এর মানটা দেখো কত আসে। তাহলে এইচ এর মান আসছে ভাইয়া 0.2886, 0.2886 মিটার। তাহলে আমরা এইচ এর মানটা পেয়ে গেলাম। তাহলে এখন খেয়াল করো তো ভাই, আমরা সমান্তরাল অক্ষ উপপাদ্য অ্যাপ্লাই করতে পারবো, কারণ এই পয়েন্টে জানি এইচ এর মান জানো, এখন জি এর মান। তাহলে আসো আমরা যদি সমান্তরাল অক্ষ উপপাদ্যটা অ্যাপ্লাই করি,
সমান্তরাল অক্ষ উপপাদ্য অনুসারে সমান্তরাল অক্ষ উপপাদ্য অনুসারে জি বিন্দুর সাপেক্ষে জড়তার ভ্রামক। আমরা এটা কিন্তু ভাইয়া একটা বাহুর জন্য বের করতেছি, আমাদেরকে ফাইনাল রেজাল্টকে কিন্তু 3 দ্বারা গুণ করে দিতে হবে, যেহেতু টোটাল বাহু কয়টা ভাইয়া? 3টা। আচ্ছা, তাহলে আমরা লিখলাম হচ্ছে এটাকে আইজি প্রাইম মনে করে লিখলাম। তাহলে আইজি প্রাইম অর্থাৎ এই যে এই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক, সেটা কি হবে? ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক, ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে বিসি এর, এই যে বিসি এর ভরকেন্দ্রগামী অক্ষের জড়তার সাপেক্ষে আমরা আইডি দ্বারা প্রকাশ করছি, আইডি প্লাস হচ্ছে ভর ইনটু দুই অক্ষের মধ্যকার দূরত্ব। তাহলে ভাই আইডি এর মানটা তুমি বের করছো ওই যে ওখানে 1/12 প্লাস এম এর মান হচ্ছে 1² ইনটু এইচ, এইচ তুমি বের করছো ভাই 0.2886 তার স্কয়ার। তাহলে আমরা এখানে যদি ক্যালকুলেট করি, আমরা ভ্যালুটা আসবে হচ্ছে ভাইয়া স্কয়ার তাহলে এই ভ্যালুটা আসছে ভাই আমাদের 0.1666 কেজি মিটার স্কয়ার। তাহলে বলো তো ভাই আমরা এখানে যতটুকু ক্যালকুলেট করছি পুরাটা কোন বাহুর জন্য করছি? বিসি বাহুর জন্য ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকটা আমরা কাউন্ট করছি। তাহলে এবার সম্পূর্ণ ত্রিভুজের জন্য যদি আমরা বের করি, তাহলে সুতরাং সম্পূর্ণ ত্রিভুজের জন্য সম্পূর্ণ ত্রিভুজের ভরকেন্দ্রগামী কেন্দ্রগামী এবং পৃষ্ঠের সাথে লম্ব লম্ব এরূপ অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক আইজি সমান সমান 3 IG প্রাইম। তাহলে সমান হচ্ছে 3 ইন্টু 0.1666, তাহলে এটাকে আমরা যদি 3 দ্বারা গুণ করি, গুণ 3, তাহলে এই ভ্যালুটা আসছে আমাদের 0.4998 কেজি মিটার স্কয়ার। এই হচ্ছে ফাইনালি আমাদের যে ত্রিভুজটা বলছে ওই ত্রিভুজের ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক। তো ভাইয়ের রিকোয়েস্ট থাকবে আজকের ক্লাসে 1 নাম্বার যে অঙ্কটা করাইছি আর 5 নাম্বার যে অঙ্কটা করাইছি, এই দুইটা ম্যাথ বুঝে বুঝে মিনিমাম 2বার প্র্যাকটিস করবা, যাতে কোনো রকমের কনফিউশন নিজের মধ্যে না থাকে, কারণ আজকের ক্লাসে এই দুইটা ম্যাথই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট দুইটা ম্যাথ। আমরা এবার রাজশাহী বোর্ড 2023-এ আসা একটা প্রশ্ন যেটা লিখতে পাচ্ছ বোর্ডে, তোমরা এই প্রশ্নটা একটু উঠায় নাও, খুবই সুন্দর একটা প্রশ্ন জড়তার ভ্রামক থেকে। আমরা জড়তার ভ্রামক থেকে বিভিন্ন টাইপের ম্যাথ দেখলাম, বিভিন্ন ইউনিভার্সিটি গুলাতে কি টাইপের প্রশ্ন করে, এখন আমরা বোর্ড এক্সামে কি টাইপের প্রশ্নগুলো আছে সেগুলো একটু খেয়াল করি। আমরা ফার্স্টে গ নাম্বার ম্যাথটাতে যদি আসি, গ নাম্বার, তো গতে তোমাকে কি বলা হচ্ছে খেয়াল করো, আমাদেরকে এখানে বলছে দুইটা চাকতি আছে, তোমরা দেখতেই পাচ্ছ। একটা চাকতির হচ্ছে ভরকেন্দ্রগামী অক্ষ দেখানো আছে, আর আরেকটা চাকতির ক্ষেত্রে দেখো ভরকেন্দ্র থেকে অক্ষটা একটু সরায় দিছে এবং দুই অক্ষের মধ্যকার দূরত্ব দেখায় দিছে এইচ, এবং এই এইচ এর মান তোমাকে দিয়ে দিছে। তো তুমি বুঝতেই পারতেছো এখানে দুইটা অক্ষ সমান্তরাল দেওয়া লেখা আছে এবং সমান্তরাল রেখাদ্বয়ের মধ্যকার অক্ষদ্বয়ের মধ্যকার দূরত্ব তোমাকে দিয়ে দিছে। তার মানে এটা হচ্ছে চিত্র 2, এটার পাশে লিখে রাখো একটু চিত্র 2, আর এটা হচ্ছে চিত্র 1, ঠিক আছে? চিত্র 1, তাহলে চিত্র 2-এ তোমাকে সমান্তরাল অক্ষ উপপাদ্য অ্যাপ্লাই করতে হবে আর কি। যাই হোক, আসো আমাদেরকে কি বলছে, বলা হচ্ছে প্রথম চিত্রে চক্রগতির ব্যাসার্ধ নির্ণয় করো, অর্থাৎ প্রথম চিত্রে যে চাকতিটা আছে এই চাকতির চক্রগতির ব্যাসার্ধ বের করতে বলছে। তাহলে ভাই আমরা চক্রগতির ব্যাসার্ধ বের করতে হলে আগে কি বের করতে হবে? প্রথম চিত্রের জড়তার ভ্রামকটা বের করতে হবে। তাহলে আসো আমরা যদি আসি চিত্র 1, চাকতির জড়তার ভ্রামক, তো চাকতিটা কোন অক্ষের সাপেক্ষে ঘুরতেছে ভাইয়া? এবি অক্ষের সাপেক্ষে। তাহলে আমরা নাম দিলাম এটাকে, মনে করো IAB সমান সমান হচ্ছে হাফ এম আর স্কয়ার। চাকতির জড়তার ভ্রামকের সূত্র আমরা জানি হচ্ছে হাফ এম আর স্কয়ার। তাহলে সবাই ভাইয়া ভ্যালুগুলো বসাও, হাফ
এম এর মান বলা আছে হচ্ছে 2 আর আর এর মান বলা আছে হচ্ছে 0.5। তাহলে এটাকে আমরা যদি নাও, তাহলে এটা আসে হচ্ছে ভাইয়া 0.25 কেজি মিটার স্কোয়ার। চাকতির জড়তার ভ্রামকটা আমরা বের করলাম, কিন্তু আমাদের কাছে চাইছে কি ভাইয়া চক্রগতির ব্যাসার্ধ। তাহলে লেখা হচ্ছে আবার চক্রগতির ব্যাসার্ধ, ব্যাসার্ধ কে ইজ ইকুয়াল, বলতে একটু আগে ভাইয়া লিখছিলাম আই ইজ ইকুয়াল হচ্ছে এম কে স্কোয়ার। তাহলে কে এর মান কত আসে? কে এর মান আসে রুট ওভার আই ডিভাইডেড বাই এম। তাহলে লেখা হচ্ছে রুট ওভার আই এ বি ডিভাইডেড বাই হচ্ছে এম। তাহলে ভাই আমরা আই এ বি এর ভ্যালু তুমি বের করছো 0.25 আর এম এর মান দেওয়া আছে হচ্ছে 2 ডিভাইডেড বাই 2। তাহলে এখান থেকে ক্যালকুলেট করলে আমরা চক্রগতির ব্যাসার্ধটা পেয়ে যাব। তাহলে এটা আসছে ভাইয়া 0.3536। হ্যাঁ ঠিক আছে, 0.3536 মিটার। তাহলে যেহেতু এটা একটা ব্যাসার্ধ, তাহলে এটার একক কি হবে ভাইয়া? মিটার। এবার আসো পরের কোশ্চেনটা, ঘ নাম্বার কোশ্চেনটা তোমাকে কি বলছে একটু খেয়াল করো। বলো হচ্ছে কোন অক্ষের সাপেক্ষে ঘোরানো সহজ হবে। তোমাদের আশা করি মনে আছে যেদিন আমরা জড়তার ভ্রামক টপিকটা শুরু করছিলাম, ওই দিনই ভাইয়া বুঝাইছিলাম যে কোন একটা বস্তুকে ঘুরাইতে বা কোন একটা ঘূর্ণায়মান বস্তুকে থামাইতে তোমাকে কতটুকু কষ্ট করতে হবে বা কতটা সহজে ঘুরাইতে পারবা, এই জিনিসটাই ডিপেন্ড করে কার উপরে ভাইয়া? জড়তার ভ্রামকের উপরে। যার জড়তার ভ্রামক কম সেটাকে তুমি সহজে ঘুরাইতে পারবা, যার জড়তার ভ্রামক বেশি সেটাকে ঘুরাইতে তোমার কষ্ট বেশি করতে হবে। তাহলে কাকে সহজে ঘুরানো যাবে এই কথার মিনিংই হচ্ছে তুমি জড়তার ভ্রামকটা বের করো। তাহলে বলো তো ভাইয়া, এক নাম্বার চিত্রে তো তুমি জড়তার ভ্রামক বের করে ফেলছো, এখন দুই নাম্বার চিত্রে মানে এক্স ওয়াই অক্ষের সাপেক্ষে কি বের করবো? আমরা জড়তার ভ্রামকটা বের করব। তাহলে লেখা হচ্ছে ঘ। আমরা ঘ নাম্বারে যদি আসি ভাইয়া, ঘ নাম্বার, ঘ নাম্বারে যদি আসি, লেখা হচ্ছে গ হতে এ বি অক্ষের সাপেক্ষে, অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক, জড়তার ভ্রামক আই এ বি, এটা তুমি বের করছো ভাইয়া 0.25 সম্ভবত। এটা হ্যাঁ 0.25 আমরা একটু আগে বের করলাম, 0.25 কেজি মিটার স্কোয়ার আমরা এটা বের করছি। এখন আমরা এক্স ওয়াই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকটা বের করব। তাহলে হচ্ছে এক্স ওয়াই অক্ষের সাপেক্ষে, সাপেক্ষে জড়তার ভ্রামক, জড়তার ভ্রামক। তাহলে আমরা এক্স ওয়াই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকটা যদি বের করি, আই এক্স ওয়াই, সব একটু খেয়াল করি ভাইয়া। বলতো তো এক্স ওয়াই অক্ষ যেটা আছে সেটা হচ্ছে ভর কেন্দ্রগামী যে অক্ষটা আছে এই অক্ষের কি ভাইয়া? সমান্তরাল। আর আমাদের ভর কেন্দ্রগামী অক্ষটাকে তুমি কি দ্বারা প্রকাশ করছো বলো তো ভাইয়া? এ বি দ্বারা। তাহলে আমরা ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক লেখা হচ্ছে আই এ বি প্লাস পুরা বস্তুটার ভর, তাহলে আমরা লিখলাম হচ্ছে এম, ইন্টু দুই অক্ষের মধ্যকার দূরত্ব, ইন্টু হচ্ছে এস স্কোয়ার। ভাই আমরা সূত্রটা পড়ছিলাম এরকম, কিন্তু আই এক্স ওয়াই সমান সমান হচ্ছে আই জি প্লাস হচ্ছে এম এস স্কোয়ার। বলতে আইজি এর বাংলা পরিচয়টা বলো তো ভাইয়া? বাংলায় পরিচয় ছিল ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক। তাহলে বলো তো ভাইয়া, ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক তো আমাদের এই চিত্র অনুসারে কত দেখতে পাচ্ছ? এ বি দেখতে পাচ্ছ। কিংবা তোমাদের যদি বুঝতে প্রবলেম হয় তুমি এখানে এ বি না লেখে আইজি লেখো, কোনো প্রবলেম নাই। তাহলে আসো আমরা সামনে আসি আইজি। তাহলে চাকতির ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক কত? হাফ এম আর স্কোয়ার প্লাস হচ্ছে এম এস স্কোয়ার। তাহলে ভ্যালু বসায় দাও, হাফ, এম এর মান 2, আর এর মান বসাও 0.5 স্কোয়ার প্লাস এম হচ্ছে 2, এইচ এর ভ্যালু বলে দিছে হচ্ছে ভাইয়া 0.25 তার স্কোয়ার। তাহলে আমরা 2 2 কাটা, এখানে যদি আমরা ক্যালকুলেট করি ভাই তাহলে এটা আসবে হচ্ছে 0.25। দেখো এই যে আগেরটাই আসছে, কারণ কি এই যে আইজি যেটা সেটা তো অ্যাকচুয়ালি এ বি অক্ষ, তাই না? তো তুমি চাইলে এ বিও লিখতে পারো বা আইজিও লিখতে পারো, তোমার ইচ্ছা। তাহলে 2 ইন্টু 0.25 তার স্কোয়ার, তাহলে এটা আসছে হচ্ছে 0.125, 0.25। তাহলে এটা পাইলাম হচ্ছে আমরা 0.375 কেজি মিটার স্কোয়ার। তাহলে দেখো আমরা দুই অক্ষের সাপেক্ষে আমরা জড়তার ভ্রামকটা বের করছি।
তাহলে এখন লেখো যে আমরা জানি জড়তার ভ্রামক ভ্রামক যার কম হবে তাকে সহজে ঘোরানো যাবে ঘোরানো যাবে যেহেতু যেহেতু আই এ বি লেস দেন আই এক্স ওয়াই, তাই এ বি অক্ষের সাপেক্ষে এ বি অক্ষের সাপেক্ষে চাকতিটিকে চাকতিটিকে সহজে ঘোরানো যাবে। তাহলে এ বি অক্ষের সাপেক্ষে চাকতিটিকে সহজে ঘোরানো যাবে। আমরা পরের যে প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ ভাইয়া, দিনাজপুর বোর্ড 2023-এর এই প্রশ্নটা একটু উঠায় নাও। এখানে একটা দণ্ড দেখানো আছে এ বি, এই দণ্ডটাকে এই পি কিউ অক্ষের সাপেক্ষে তারা ঘোরাচ্ছে। তার মানে একটা দণ্ডের প্রান্তবিন্দুগামী অক্ষের সাপেক্ষে একটা অক্ষের সাপেক্ষে তারা দণ্ডটাকে ঘোরাচ্ছে। আর এই দণ্ডটার দৈর্ঘ্য বলে দিছে তোমাকে 1 মিটার, আর দণ্ডটার ভর বলে দিছে কত ভাইয়া, 0.5 কেজি। এরপরে তারা কোশ্চেনে বলছে এই দণ্ডটাকে ব্যবহার করে দণ্ডের দৈর্ঘ্যের সমান ব্যাসের, তার মানে এর ব্যাস কয় মিটার, সরি এর দৈর্ঘ্য কয় মিটার, 1 মিটার। তো এই দণ্ডটা ব্যবহার করে একটা চাকতি বানানো হয়েছে, এই চাকতিটার ব্যাস কত, এই দেখো বলে দিছে দৈর্ঘ্যের সমান ব্যাস, তাহলে এই চাকতিটার ব্যাসও কয় মিটার ভাইয়া, 1 মিটার। একটা পাতলা চাকতিতে পরিণত করে পি প্রাইম কিউ প্রাইম অক্ষের সাপেক্ষে এটাকে ঘোরানো হচ্ছে। এই হচ্ছে আমাদের প্রশ্নটা। একটা দণ্ড ছিল, এই দণ্ডটাকে বাঁকায়া বা যেভাবে হোক তার একটা চাকতি বানাইছে, দণ্ডের দৈর্ঘ্য যা চাকতির ব্যাসও তা, তারা এটা বলে দিছে। এবার গ নাম্বার কোশ্চেনে বলা হচ্ছে চাকতিটির কৌণিক ভরবেগ কত, তাহলে এই চাকতিটার কৌণিক ভরবেগ তোমাকে বের করতে বলছে। তাহলে আসো তো ভাই আমরা যদি চাকতির কৌণিক ভরবেগটা বের করি, আগে ভাই একটু বুঝাই। কৌণিক ভরবেগের সূত্র ছিল এল ইকুয়াল আই ওমেগা। তাহলে বলো তো ভাইয়া, তোমাকে কৌণিক ভরবেগ বের করতে দুইটা জিনিস বের করা লাগবে। এক, চাকতির জড়তার ভ্রামক কত, দুই, চাকতির কৌণিক ভরবেগ কত। ভাইয়া কৌণিক ভরবেগের আমরা সূত্র জানি ওমেগা ইকুয়াল 2 পাই এন ডিভাইডেড বাই হচ্ছে টি। এন হচ্ছে ঘূর্ণন সংখ্যা, তাহলে চাকতিটাকে কয়বার ঘোরানো হচ্ছে সেটা বলে দিছে 70 বার। কত মিনিটে, প্রতি মিনিটে মানে 60 সেকেন্ডে। তাহলে ওমেগা পেয়ে যাব। তাহলে আমাদের ফার্স্ট টার্গেট হচ্ছে কি বের করা বলতো ভাইয়া, চাকতির জড়তার ভ্রামকটা বের করা। তাহলে আসো গ নাম্বার, চাকতির জড়তার ভ্রামক, চাকতির জড়তার ভ্রামক, এটাকে মনে করো আমরা আই ওয়ান নাম দিলাম, বা আই নাম দাও। আই ইজ ইকুয়াল হচ্ছে হাফ এম আর স্কোয়ার। একটা চাকতির জড়তার ভ্রামকের সূত্র হচ্ছে হাফ এম আর স্কোয়ার। এখন এম কত ভাই, বলতে আমাদেরকে বলে দিছে দণ্ডটার ভর হচ্ছে 0.5 কেজি, আর এই দণ্ডটাকে ব্যবহার করেই তুমি চাকতিটা বানাইছো। তাহলে চাকতির ভরও কত হবে ভাইয়া, 0.5 কেজি। তাহলে হচ্ছে হাফ ইন্টু হচ্ছে 0.5 ইন্টু, বলতো চাকতির ব্যাস দণ্ডের দৈর্ঘ্যের সমান, চাকতির ব্যাস দণ্ডের দৈর্ঘ্যের সমান। তাহলে আমাদের চাকতির ব্যাসার্ধ কত হবে, তোমরা চাইলে পাশে একটু লিখে রাখতে পারো যে এখানে এম সমান সমান 0.5 কেজি, আর আর সমান হচ্ছে 1/2, মানে হচ্ছে 0.5 মিটার। কারণ কি, কারণ হচ্ছে দণ্ডের যে দৈর্ঘ্য সেটাই হচ্ছে চাকতির ব্যাস, তাহলে চাকতির ব্যাস হচ্ছে 1 মিটার, তাহলে ব্যাসার্ধ কত, 0.5 মিটার। তাহলে এখানে বসাই দাও 0.5 স্কোয়ার। তাহলে আমরা এখান থেকে জড়তার ভ্রামকটা পেয়ে যাব। তাহলে আমরা এটা পাইছি হচ্ছে ভাইয়া 0.0625 কেজি মিটার স্কোয়ার। তাহলে আসো আমরা এবার চাকতির কৌণিক ভরবেগ যদি বের করি, চাকতির কৌণিক ভরবেগ এল ইকুয়াল আমরা জানি হচ্ছে আই ওমেগা। তাহলে আই এর ভ্যালু বসাও, আচ্ছা পরে বসাও। ওমেগা মানে হচ্ছে 2 পাই এন ডিভাইডেড বাই হচ্ছে টি। তাহলে আমরা সবগুলা ভ্যালু একসাথে বসাই। আমরা সবগুলা ভ্যালু যদি একসাথে বসাও, তাহলে আই এর ভ্যালু বসাও 0.0625 ইন্টু 2 ইন্টু 3.1416 ইন্টু এন। চাকতিটাকে কতবার ঘোরানো হয়েছে তোমাকে বলে দিছে, দেখো যে প্রতি মিনিটে 70 বার। তাহলে এন এর জায়গায় বসা হচ্ছে 70 ডিভাইড বাই টি, প্রতি মিনিট মানে 60 সেকেন্ড। তাহলে আমরা যদি এটাকে ক্যালকুলেট করি,
তাহলে এটা আসছে ভাইয়া 0.458, 0.458 মিলায়নি ভাইয়া একটু। হ্যাঁ, ঠিক আছে ভাইয়া, কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড। তাহলে এই হচ্ছে আমাদের কৌণিক ভরবেগটা। তাহলে এই হচ্ছে আমাদের কৌণিক ভরবেগটা চাকতির। এবার পরের কোশ্চেনটা একটু খেয়াল করো, ঘ নম্বরে যে কোশ্চেনটা বলা হচ্ছে কোন ক্ষেত্রে ঘূর্ণনের জন্য কম শক্তির প্রয়োজন হবে। তার মানে কোনটার ঘূর্ণন গতিশক্তি কত, তুমি সেটা বের করলে তুমি পেয়ে যাবা যে কোনটাকে ঘোরানোর জন্য শক্তি বেশি লাগবে বা কোনটাকে ঘোরানোর জন্য শক্তি কম লাগবে। তাহলে ঘূর্ণন গতিশক্তির সূত্রটা কি ছিল ভাইয়া? ই কে সমান সমান কত ছিল ভাই? হাফ আই ওমেগা স্কয়ার। তাহলে ভাইয়া তোমাকে এখনো আই এর মান জানা লাগবে। কার কার আই এর মান জানা লাগবে? দণ্ডর এবং চাকতির। অলরেডি চাকতির তুমি পেয়ে গেছো জড়তার ভ্রামক, তাহলে এখন আমরা দণ্ডের জন্য বের করবো। দণ্ডের কোন বিন্দুগামী বলতো ভাইয়া? প্রান্ত বিন্দুগামী অক্ষের সাপেক্ষে আমরা জড়তার ভ্রামকটা বের করব। তাহলে ঘ নাম্বার লেখো। ঘ নাম্বার লিখে লেখা হচ্ছে ক হতে, ঘ নাম্বার লিখে লেখা হচ্ছে ক হতে বা গ হতে চাকতির চাকতির জড়তার ভ্রামক। তাহলে চাকতির জড়তার ভ্রামককে আমরা আই পি প্রাইম কিউ প্রাইম দ্বারা প্রকাশ করলাম। পি প্রাইম কিউ প্রাইম সমান সমান হচ্ছে আমরা কত পাইছি? 0.0625, 0.0625 কেজি মিটার স্কয়ার। চাকতিরটা আমরা পেয়ে গেছি। তাহলে চাকতির গতিশক্তিটা যদি আমরা বের করি, চাকতির ঘূর্ণন গতিশক্তি, ঘূর্ণন গতিশক্তি, আচ্ছা এটাকে 1 দিই, ঠিক আছে, এটা 1 দিলাম, তাহলে এটা 1 দাও। ইকে 1 সমান সমান হচ্ছে হাফ আই 1 ওমেগা 1 স্কয়ার। তাহলে ভ্যালু বসাও, হাফ আই 1 2 পাই এন ডিভাইডেড বাই টি তার স্কয়ার। আমরা এখানে ভ্যালুগুলো যদি আবার বসাই, একটু ক্যালকুলেট করো ভাই, আই এর মান বসাও। তাহলে আমরা যদি আই এর মান বসাই, এখানে আসবে হচ্ছে হাফ ইন্টু হচ্ছে আই 1 0.0625 ইন্টু হচ্ছে ওমেগা 2 ইন্টু 3.1416 ইন্টু এন বলে দিছে 70, টি বলে দিছে হচ্ছে প্রতি মিনিটে, তার মানে 60 তার স্কয়ার। তাহলে আমরা এখান থেকে ক্যালকুলেট করলে চাকতির জন্য আমরা পেয়ে যাব তার গতিশক্তিটা কত আসতেছে। তাহলে এটা আসছে ভাইয়া 1.679 জুল। তাহলে চাকতির জন্য আমরা গতিশক্তি পাইছি হচ্ছে ইকে 1.679। এবার আমরা লাস্ট আমরা হচ্ছে দণ্ডের জন্য বের করব। তাহলে লেখা হচ্ছে এ বি দণ্ডের প্রান্ত বিন্দুগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক, জড়তার ভ্রামক। তাহলে এটাকে আমরা আই টু দ্বারা প্রকাশ করলাম, মনে করো আই টু ইজ ইকুয়াল হচ্ছে এম এল স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে 3। তাহলে আমরা ভর বসায় দাও, ভর বলে দিছিল 0.5, এল মানে দণ্ডটার দৈর্ঘ্য 1 মিটার ডিভাইড বাই 3। তাহলে আমরা এখান থেকে আই টু এর ভ্যালুটা পেয়ে গেলাম। আই টু আসবে হচ্ছে 0.5 ভাগ হচ্ছে 3, তাহলে এটা আসে হচ্ছে 0.1667 কেজি মিটার স্কয়ার। তাহলে আমরা এবার দণ্ডের গতিশক্তিটা যদি বের করি, দণ্ডের ঘূর্ণন গতিশক্তি যদি আমরা বের করি, তাহলে হচ্ছে এখন দণ্ডের ঘূর্ণন গতিশক্তি, গতিশক্তি ইকে টু সমান সমান হচ্ছে হাফ আই টু ওমেগা টু স্কোয়ার। তাহলে হচ্ছে হাফ আই টু 2 পাই এন ডিভাইডেড বাই টি তার স্কোয়ার। ভ্যালুগুলা বসাও ভাই, হাফ আই টু 0.1667 ইন্টু হচ্ছে 2 ইন্টু 3.1416, এন বলে দিছে 60 ডিভাইডেড বাই 60 তার স্কোয়ার। তাহলে আমরা এখানে যদি ক্যালকুলেট করি ভাইয়া,
তাহলে এটা আসছে ভাইয়া 3.29 জুল। তো দেখো ভাই, আমরা চাকতিরও গতিশক্তি বের করলাম, আমরা হচ্ছে দণ্ডেরও গতিশক্তিটা বের করলাম। তো তুমি দেখতে পাচ্ছ যে চাকতির চেয়ে দণ্ডের গতিশক্তিটা বেশি। তাহলে লেখা হচ্ছে যেহেতু EK2 গ্রেটার দেন EK1, মানে কার বেশি আসছে? দণ্ডের। তাই দণ্ডের জন্য বেশি শক্তি প্রয়োজন, বেশি শক্তি প্রয়োজন। আজকের ক্লাসের লাস্ট অঙ্ক তোমাদের দেখতেই পাচ্ছ, 8 নাম্বার যে কোশ্চেনটা রাজশাহী বোর্ড 2022-এ আসছে। বলা হচ্ছে একটা চাকার ভর 40 কেজি এবং জড়তার ভ্রামক 400 কেজি মিটার স্কোয়ার, চাকাটি প্রতি মিনিটে 100 বার ঘুরছে। তাহলে একটা চাকা প্রতি মিনিটে 100 বার ঘুরতেছে, তাহলে এখান থেকে তার কৌণিক বেগটা আমরা বের করতে পারবো। রহমান সাহেব চাকাটিকে 2 মিনিটে থামানোর জন্য 300 নিউটন মিটার বাধাদানকারী টর্ক প্রয়োগ করছে। এখন এই যে চাকাটা ঘুরতেছিল, এটাকে থামানোর জন্য একটা বাধাদানকারী টর্ক প্রয়োগ করছে। গ নাম্বারে বলা হচ্ছে চাকাটার ঘূর্ণন গতিশক্তি বের করো। তা আসলে আমরা সলিউশনে যদি আসি, গ, তাহলে ঘূর্ণন গতিশক্তি বের করার জন্য আমরা আগে চাকাটার, আমরা ঘূর্ণন গতিশক্তির যে সূত্র ইকে ইকুয়াল হচ্ছে আমরা জানি কত, হাফ আই ওমেগা স্কয়ার। তাহলে চাকাটার কৌণিক বেগটা আমরা বের করে নিই আগে। যে চাকার কৌণিক বেগ, বেগ ওমেগা সমান সমান হচ্ছে 2πn ডিভাইডেড বাই টি। আমাদেরকে বলেই দিছে চাকাটা প্রতি মিনিটে 100 বার ঘুরতেছে। তাহলে এখানে মান বসাও, 2 ইন্টু 3.1416, এন হচ্ছে 100 প্রতি মিনিটে, তাহলে বসাইলাম 60। আমরা এখান থেকে কৌণিক বেগটা যদি বের করে নাও, তাহলে আমাদের কৌণিক বেগটা আসছে 10.472 রেডিয়ান পার সেকেন্ড। আমরা কৌণিক বেগটা পাইলাম। এবার চাকার জড়তার ভ্রামক তোমাকে দিয়ে দিছে, ঠিক আছে? তাহলে জড়তার ভ্রামক দিয়ে দিছে, কৌণিক বেগ তুমি জানো, তাহলে এখন গতিশক্তিটা বের করে নিয়ে আসতে পারবা। তাহলে ঘূর্ণন গতিশক্তি, চাকার ঘূর্ণন গতিশক্তি ইকে সমান হচ্ছে হাফ আই ওমেগা স্কয়ার। তাহলে হচ্ছে হাফ আই, আই এর মান তোমাকে বলে দিচ্ছে 400, আর ওমেগা বের করলাম আমরা 10.472 স্কয়ার। তাহলে এখানে আসবে হচ্ছে 21932.5568 জুল। তাহলে এই হচ্ছে আমাদের চাকাটার গতিশক্তি। এবার আমাদের লাস্ট যে কোশ্চেনটা আছে ভাইয়া, সেটা দেখো কি বলছে। বলা হচ্ছে রহমান সাহেব এই চাকাটিকে থামানোর জন্য 2 মিনিটে কতটুকু টর্ক প্রয়োগ করছে ভাইয়া? 300 নিউটন টর্ক প্রয়োগ করছে, নিউটন মিটার। এখন তোমাকে বলা হচ্ছে নির্দিষ্ট সময়, মানে এই 2 মিনিটের মধ্যে, নির্দিষ্ট সময় বলতে কি বুঝাইছে ভাইয়া? এই 2 মিনিটের মধ্যে রহমান সাহেব এই চাকাটাকে থামাইতে পারবে কিনা। তাহলে একটু খেয়াল করতে, একটা চাকা ঘুরতেছে, এই চাকাটাকে থামায় ফেলা হয়েছে, তাহলে একটা ঘুরতেছে চাকা, তাকে থামায় ফেলছো, তাহলে এর শেষ কৌণিক বেগটা কত? 0। তাহলে আসো আমরা এখান থেকে যদি আসি, যেহেতু চাকাটা থেমে যাবে, তাহলে এর শেষ কৌণিক বেগটা হবে কিন্তু 0। তাহলে আদি কৌণিক বেগ কোনটা? যে আদি কৌণিক বেগ হচ্ছে এইটা, এইটা দিয়ে সে ঘুরতেছিল, এরপরে তুমি থামায় ফেলছো। তাহলে আসো আমরা যদি ঘ নাম্বারে আসি, আদি কৌণিক বেগ, আদি কৌণিক বেগ। তাহলে আদি কৌণিক বেগ ওমেগা নট সমান সমান হচ্ছে 2πn ডিভাইডেড বাই টি। তাহলে এখানে আসবে হচ্ছে 2 ইন্টু 3.1416, 100 ডিভাইডেড বাই হচ্ছে 60। তাহলে এটা আমরা যদি বের করি ভাইয়া, তাহলে এটা আসছে ভাই 10.472 রেডিয়ান পার সেকেন্ড, আদি কৌণিক বেগ। আর কোশ্চেন স্পষ্টভাবে বলা আছে চাকাটিকে থামাবে, তাহলে তুমি যদি চাকাটাকে থামাও, তাহলে শেষ কৌণিক বেগ কত হবে? 0। তাহলে শেষ কৌণিক বেগ, কৌণিক বেগ ওমেগা ইকুয়াল হচ্ছে 0 রেডিয়ান পার সেকেন্ড। আচ্ছা, এবার রহমান সাহেব যে টর্কটা দিছে সেটা কত দিছে ভাইয়া? 300 নিউটন মিটার। তাহলে হচ্ছে টর্ক টাউ ইজ ইকুয়াল হচ্ছে 300 নিউটন মিটার। তাহলে আসো আমরা, এই যে বাধাদানকারী একটা টর্ক প্রয়োগ করছে, তাহলে এর কারণে একটা মন্দন সৃষ্টি হবে। তাহলে সেই মন্দনটা কত আমরা বের করে নিই। আমরা জানি
আমরা জানি টাউ ইজ ইকুয়াল হচ্ছে আই আলফা। তাহলে এখান থেকে আমরা যদি আলফাটা বের করব, টাউ ডিভাইডেড বাই হচ্ছে আই, তাহলে টাউ হচ্ছে 300 আর আই বলে দিছে 400, তাহলে এটা আসবে হচ্ছে 0.75 রেডিয়ান পার সেকেন্ড স্কয়ার। তার মানে চাকাটার উপর এই মন্দনটা সৃষ্টি হচ্ছে, তাই না ভাই? যেহেতু বাধাদানকারী টর্ক বলছে, তাহলে বাধাদানকারী টর্ক বলছে যেহেতু, এটা অবশ্যই কি ভাইয়া মন্দন সৃষ্টি হচ্ছে চাকাটার উপরে। তাহলে চাকাটার উপর যেহেতু মন্দন সৃষ্টি হচ্ছে, চাকাটা আস্তে আস্তে এখন থামবে। তাহলে আমরা ধরে নিলাম, ধরি চাকাটি থামতে টি সময় লাগবে, টি সময় লাগবে। আমরা ধরে নিলাম চাকাটা থামতে হচ্ছে টি সময় লাগবে। তাহলে দেখো তো ভাই, আমরা রৈখিক বেগের একটা সূত্র জানি, ভি ইকুয়াল ইউ প্লাস এটি। আর মন্দন হলে আমরা সূত্রটা লিখলাম ভি ইকুয়াল ইউ মাইনাস এটি। তাহলে কৌণিক বেগের ক্ষেত্রে আমরা এই ইকুয়েশনটা লিখবো, ওমেগা ইকুয়াল হচ্ছে ওমেগা নট মাইনাস হচ্ছে আলফা টি। তাহলে লেখা হচ্ছে সুতরাং ওমেগা ইকুয়াল হচ্ছে ওমেগা নট মাইনাস হচ্ছে আলফা টি। তাহলে আমাদের টার্গেট হচ্ছে আমরা এই টিটা বের করব। তাহলে ওমেগা জিরো সমান হচ্ছে ওমেগা নট মাইনাস আলফা টি। তাহলে আলফা টি ইকুয়াল হচ্ছে ওমেগা নট। তাহলে আমরা যদি এখান থেকে টি এর মানটা বের করো, টি ইকুয়াল আসে হচ্ছে ওমেগা নট ডিভাইডেড বাই হচ্ছে আলফা। ভ্যালু বসো ভাইয়া। ওমেগা নট আমরা পাইছি হচ্ছে 10.472 আর আলফা হচ্ছে 0.75। তাহলে আমরা এখান থেকে টি এর মানটা যদি বের করো, তাহলে টি এর ভ্যালু আসতেছে হচ্ছে আমাদের 10.472 ভাগ অ্যান্সার। তাহলে এটা আসছে ভাই আমাদের 13.9626, 13.9626। আচ্ছা, একটা জিনিস খেয়াল করো ভাই, এক জায়গায় ভুল করছি, সেটা হচ্ছে তোমরা একটু প্রশ্নটাও কারেক্ট করে না, আগের কোশ্চেনটা তো একটু ভুল হয়েছে। আমাদের অরিজিনাল প্রশ্নে জড়তার ভ্রামক দেওয়া আছে 4000, ভাই এখানে 400 লিখছি, তোমরা এটা একটু কারেকশন করে নাও। তাহলে এটা হচ্ছে 4000 লিখে নাও। তাহলে 4000 লিখে ভাইয়া, আগের কোশ্চেনটা তো ভাইয়া সম্ভবত 400 ধরে আই এর মান বসেছি, তোমরা ওই জায়গায় 400 জায়গায় 4000 বসায় মানটা ঠিক করে নাও। এখানে 400 বসানোর কারণে আমাদের এই অ্যান্সারটা মিলতেছিল না, তো বইয়ে চেক করলাম, এটা হচ্ছে ভাইয়া 4000 আছে। ঠিক আছে, তোমরা একটু ঠিক করে নাও। তাহলে এই জায়গাও 4000 বসাও। তাহলে 4000 বসালে 300 ভাগ হচ্ছে 4000, তাহলে এটা আসে 0.075, 0.075। তাহলে এখানে আসবে 0.075। তাহলে এই জায়গায় আমরা যদি এবার ক্যালকুলেট করি, 10.472 ভাগ হচ্ছে অ্যান্সার, তাহলে এটা আসছে ভাই আমাদের 139.626 সেকেন্ড। তাহলে এটা আসছে আমাদের 139.626 সেকেন্ড। এখন ভাই আমরা যদি এটাকে মিনিটে নিয়ে যাই, তাহলে এটাকে মিনিটে নিলে আসতেছে হচ্ছে ভাইয়া, তাহলে সুতরাং টি ইজ ইকুয়াল 2.327 মিনিট। তাহলে তুমি একটু খেয়াল করো তো, রহমান সাহেব কয় মিনিটে থামাইতে চাইছে ভাইয়া? 2 মিনিটে। কিন্তু আমরা দেখলাম সেম টর্ক প্রয়োগ করে চাকাটাকে থামাইতে কয় মিনিট সময় লাগতেছে? 2.327 মিনিট। তাহলে 2.327 মিনিট, তার মানে 2 মিনিটের বেশি সময় লাগতেছে। তার মানে রহমান সাহেব নির্দিষ্ট সময় চাকাটাকে থামাইতে পারবে না। তাহলে লেখা হচ্ছে গ্রেটার দেন 2 মিনিট। তাহলে অতএব রহমান সাহেব 2 মিনিটে চাকাটি থামাতে পারবেন না। তাহলে রহমান সাহেব 2 মিনিটে চাকাটি থামাতে পারবেন না। তো আজকের ক্লাসটা ভাই এখানেই শেষ করব। তো এই অধ্যায়ের আর 2টা ক্লাস আছে, তো ওই 2টা ক্লাস থেকে ভাই আবার বলতেছি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন আসে, বিশেষ করে ব্যাংকিং এর পার্টটা থেকে। তো এই অধ্যায়টা অনেক বড় অধ্যায় ছিল, তোমরা আস্তে আস্তে যারা রেগুলার ক্লাসগুলো করছো, অবশ্যই তোমরা এই অধ্যায় থেকে যত টাইপের প্রশ্ন আসবে সব টাইপের প্রশ্নগুলাই পারবা। আজকের ক্লাসটা ভাই এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ।